বিভিন্ন সময় একের পর এক প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত হয়েছে উপকূলবাসী। একটি আঘাতের রেশ কাটতে না কাটতেই যেন আরেকটি আঘাত তৈরি। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ভেঙেছে উপকূল রক্ষার বেড়িবাঁধ, ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি ও রাস্তাঘাট। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব নয়, তবে সময়োপযোগী পদক্ষেপ, সঠিক ও সুদূর প্রসারী পরিকল্পনা, পর্যাপ্ত পরিমাণ উদ্ধার সামগ্রী, প্রচুর পরিমাণ প্রশিক্ষিত জনবল হতে পারে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর এবং জানমাল রক্ষার উপায়। প্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আফরিন। আজ দুর্যোগের বিভিন্ন বিষয়, জলবায়ু পরিবর্তন, তরুণদের স্বেচ্ছাশ্রম সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আর এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাবা নাহিদ সিদ্দিকী, চেয়ারপারসন ইনসাইটস কে। ম্যাম, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনারা সবাই আশা করি ভালো আছেন। জি, ধন্যবাদ। ম্যাম, আপনি তো দুর্যোগ, নারী এবং মানবিক সহায়তা বিষয়ক বিভিন্ন রকমের কাজ করে থাকেন। তো আজকে আসলে আমি আপনার কাছে এই বিষয়গুলো নিয়েই, আপনারা কিভাবে কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে মূলত আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি যদি একটু দুর্যোগের বিষয়টা বলি, যে আমরা সাধারণত আমাদের অর্গানাইজেশন যেটা আছে ইনসাইটস, এটা একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান, এবং এই গবেষণাধর্মী প্রতিষ্ঠানটার মূল জায়গাটাই হচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস, অর্থাৎ মানবিক সহায়তা, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, এবং এই পুরো বিষয়টার সাথে জড়িত আসছে আসলে নারী এবং শিশুরা। সেই জায়গাটা থেকে আমরা সাধারণত গবেষণার যে কাজগুলো করি, সেই গবেষণার কাজগুলো হয় লোকাল কমিউনিটিতে, লোকাল পিপলের যে কন্ট্রিবিউশন ডিজাস্টারের ক্ষেত্রে, লোকাল পিপলের কন্ট্রিবিউশনের রেকগনিশনটা কীভাবে আনা যায়, সেই এভিডেন্সগুলো ক্রিয়েট করা। একই সাথে যে ধরনের এভিডেন্সগুলো আসলে বাংলাদেশে আমাদের প্রেক্ষাপটে, আমাদের আর্থসামাজিক অবস্থাকে বিবেচনা করে করা হয়, সেই এভিডেন্সগুলো আমরা আনি। অনেক সময় দেখা যায় যে বিদেশি যারা যেসব প্রতিষ্ঠান আসেন বা বিদেশি যেসব গবেষক আসেন, তারা মূলত আসলে বাংলা বা সামাজিক অবস্থা এই বিষয়গুলোর সাথে খুব বেশি পরিচিত থাকেন না। সেই জায়গাটা থেকে তারা যে এভিডেন্সগুলো তৈরি করে, সেগুলো অনেক ক্ষেত্রেই হয়তো বাংলাদেশের প্রকৃত চিত্রটাকে তুলে ধরতে পারে না। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, আমরা ধরে নিচ্ছি যে দুর্যোগের সময় আমরা মেয়েরা অনেক সময় যখন সাইক্লোন হয়, মেয়েরা শাড়ি পরা থাকে, এবং সেই শাড়িটা আসলে তাদের জন্য কতটা দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ, সেই জায়গাটাকে কিন্তু আমরা হাইলাইট করার চেষ্টা করি। কিন্তু আমি যখন একজন নারীর কাছে যাই, সে আসলে শাড়ি পরে অভ্যস্ত, তাকে ওই জায়গাটায় আমি একজন বিদেশি রিসার্চার হিসেবে আমার মনে হবে সে প্যান্ট শার্ট পরে চলে গেলেই বেটার, খুব দ্রুত যাওয়া যায়। কিন্তু যে নারী শাড়ি পরে অভ্যস্ত, তাকে কিন্তু আপনি একদিনে বা এক মুহূর্তে বুঝিয়ে ফেলতে পারবেন না যে আপনার জন্য কোনটা সেফ না। তো এই যে একটা নলেজ গ্যাপ, আমাদের ডোনার অর্গানাইজেশন বলেন বা বিদেশি অর্গানাইজেশনগুলোর সাথে বাংলাদেশের যে নলেজ গ্যাপ, আমরা ট্রাই করি সেই নলেজ গ্যাপটাকে মিটিগেট করতে। সেটার জন্য আমরা এভিডেন্সটা ক্রিয়েট করি, এবং কিভাবে একজন নারীকে আসলে, নারী বলছি, কিভাবে একজন বিপদগ্রস্ত মানুষকে সঠিক উপায়ে দুর্যোগের সময় সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়, সেটা আসলে বাংলাদেশের কনটেক্সটে কিভাবে তৈরি করা যায়, সেই এভিডেন্সগুলো মূলত আমরা তৈরি করি। আরেকটা বিষয় যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক মানুষ এই মুহূর্তে ভলান্টিয়ারিলি কাজ করছে, আবার চাকরি করছে। তো এই যে এই বিশাল একটা জনগোষ্ঠী আছে, তাদেরকে কাজ করার জন্য তাদের যে প্রশিক্ষণটা প্রয়োজন, সেটাও অনেক সময় দেখা যায় যে একটা হুট করে কেউ এই প্রশিক্ষণগুলো বুঝতে পারে না, বা যিনি চাকরিতে জয়েন করছেন তিনি হয়তো জানেন না। তো সেই জায়গাটায় আমাদের এই প্রশিক্ষণের জায়গাটাকেও আমরা চেষ্টা করি যেন যারা দুর্যোগ বা মানবিক সহায়তা কার্যক্রমের সাথে আছে, তারা প্রকৃত প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে
আমাদের যাদেরকে আমরা সহযোগিতা বলবো না, যাদের সাথে কাজ করার জন্য আমরা মাঠে নামি, তাদেরকে কাজ করার প্রচেষ্টাটা আমাদের থাকে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। জলবায়ু পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, দুর্যোগের সাথেই এটি সম্পর্কিত। বলা যায় জলবায়ু পরিবর্তনের কারণেই দুর্যোগের প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। উপকূলীয় এলাকা হিসেবে হাতিয়া প্রতি বছর কয়েকবারই এরকম প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। আমি আপনার কাছে খুব সংক্ষেপেই জানতে চাইব যে আসলে জলবায়ু পরিবর্তনের এই যে প্রভাব, এই প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলগুলো কী ধরনের ঝুঁকিতে রয়েছে, বা আমাদের আসলেই কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত? খুবই বড় পরিসরে নয়, কিন্তু আমরা যেহেতু কমিউনিটির মানুষ হিসেবে আমরা যেহেতু আছি, একটা কমিউনিটিতে যেহেতু আমরা বসবাস করি, আমাদের ব্যক্তিগত যার ব্যক্তিগত জায়গা থেকে আমরা কতটুকু কী করলে অন্তত কিছুটা হলেও আমরা এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে পারি, সেটুকুই আপনার কাছে জানতে চাইব সংক্ষেপে। থ্যাংক ইউ। আমি যদি একটু পেছনে যাই, সেটা হচ্ছে আমরা আসলে প্রতিনিয়তই জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা আসলে এটার সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছি। এখন আমরা কিভাবে যুদ্ধটা করছি, সেই যুদ্ধটা আসলে আমাদের আগে জানতে হবে। যেমন যদি বলি যে ঝড় হলো, ঝড় হওয়ার পেছনের কারণগুলো কি? যেমন ঝড় হওয়ার একটা মূল জায়গা হচ্ছে যে আমাদের প্ল্যান্টেশন কমে যাচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের ইরোশনগুলো বাড়ছে, বা আমরা বিভিন্নভাবে আমাদের প্রকৃতিকে বিরক্ত করছি। এই বিরক্ত করার কারণে কিন্তু পরিবেশ জলবায়ু পরিবর্তনের যে তীব্রতাটা সেটা আসছে, এবং মূলত প্রথম আঘাতটা আসলে এসে পড়ছে সাগর উপকূলীয় যে জায়গাগুলো আছে। তো সেই জায়গাটা থেকে প্রথম যে আমাদের কাজটা করা দরকার সেটা হচ্ছে আমাদের আসলে সাগর উপকূলীয় উপযোগী গাছ রোপণ করা দরকার। যেমন মধ্যেখানে কোন সরকারের আমলে আমি বলতে পারবো না, কিন্তু দেখা যাবে উত্তরবঙ্গের অনেকটা জুড়ে ইউক্যালিপটাস গাছ। ইউক্যালিপটাস গাছ বাংলাদেশি গাছ না। তো বাংলাদেশি গাছ না হওয়ার কারণে সে বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে তাকে বেড়ে উঠতে হচ্ছে, এবং তাতে করে বাংলাদেশের প্রাকৃতিক যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করিনি। কিন্তু আবার উত্তরবঙ্গের যে গাছগুলো এখন হারিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেগুলোও খুব ভালোভাবে সংরক্ষণ করার চেষ্টা করছি, এমন না। তো আমার কথা হচ্ছে যে পরিবেশটা যে মানে সৃষ্টিকর্তা আসলে এক একটা এলাকায় এক এক ধরনের গাছ দিয়েছেন, তাই না? যেমন বাংলাদেশে বিভিন্ন ধরনের গাছ আছে, কিন্তু সৌদি আরবে গেলে দেখবেন অধিকাংশই হচ্ছে কাটা গাছ বা খেজুর গাছ টাইপ যে গাছগুলো আছে। কেন? ডেফিনেটলি সেখানে কোনো একটা যৌক্তিক কারণের জন্য ওই জায়গাটায় ওই ধরনের গাছগুলোকে তৈরি করা হয়েছে বা সৃষ্টিকর্তা ওইভাবে দিয়েছেন, যদি আমি সেই আঙ্গিকে যাই। তো আমাদের প্রয়োজন আসলে গাছ, আমাদের উপযোগী যে গাছগুলো, হাতিয়াতে যে গাছগুলো আসলে হয় তাকেই বাড়িয়ে তোলা, এবং এইখানে গবেষণার প্রয়োজন যে এই গাছগুলোকে বাড়িয়ে তুলতে বা এই গাছগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা আরও ভালোভাবে এই গাছগুলোকে বাড়িয়ে তুলতে পারি, এবং ডিজাস্টারের সময় সেগুলো আসলে কিভাবে আমাদেরকে সেভ করতে পারে। তো এইটা হচ্ছে একটা, যে আমরা পরিবেশের উপরে যদি আমরা আক্রমণ করি, কোনো না কোনো সময় পরিবেশ আমাদের উপরে আক্রমণ করবে। তো সেই জায়গাটা থেকে যদি বলি যে প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমরা পরিবেশকে কিভাবে বিপদে ফেলছি, আমরা মানুষ হিসেবে পরিবেশকে কিভাবে বিপদে ফেলছি, এবং তারপরে দেখতে হবে যে আসলে আমরা কি বিপদে পড়ছি। আমি বলবো আমরা তিনটা মৌলিক বিপদে পড়ে যাচ্ছি। একটা জায়গা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের সোসাইটিতে একটা আনরেস্ট তৈরি হচ্ছে, একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, এবং তৃতীয়ত যেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তার মানে হচ্ছে আমাদের লাইভলিহুড, অর্থাৎ আমাদের জীবিকা নির্বাহের যে উপকরণগুলো আছে
সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ পরিবেশের বিরুদ্ধে গিয়ে আমি আমাকেই ক্ষতিগ্রস্ত করছি। ক্লাইমেট চেঞ্জের যে জায়গাটা বা জলবায়ু পরিবর্তনের যে জায়গাটা, সেই জায়গাটাকে আমাদের এইভাবে অ্যাড্রেস করা উচিত বলে আমি মনে করি। সেটা হচ্ছে জলবায়ু মানে আমরা পরিবেশকে বিরক্ত করব না, পরিবেশকে বিরক্ত না করে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। এবং সেটার ক্ষেত্রে যেমন এই যে আমি এখন একটা এসি রুমে বসে আছি, জি আমাদের ডেফিনেটলি বিদ্যুৎ লাগছে। বিদ্যুৎ তৈরি করার জন্য আমাদের আসলে কি লাগে? পরিবেশ থেকে আমরা কয়লা নেই, অথবা গ্যাস নেই, অথবা অন্য যে ম্যাটেরিয়ালগুলো বিদ্যুৎ তৈরিতে লাগে সেগুলোকে নেই। কিন্তু আমরা কিন্তু যদি এইভাবে চিন্তা করি যে সোলার থেকেও আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, তাহলে আমরা পরিবেশকে খুব অবশ্যই ক্ষতিগ্রস্ত করছি, কিন্তু খুব বেশি ক্ষতিগ্রস্ত করছি না, কারণ আমরা মাটি খনন করে কয়লা উত্তোলন করছি না। সো মাটি সয়েলটা আমাদের ঠিক থাকছে। অন্যদিকে সোলার রেগুলার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সোলার আসলে আসেই, এমন না যে আমরা আসলে বর্ষাকালটা ছাড়া সোলার আমরা পাই, মানে সূর্যের যে শক্তিটা সেটা পাই। উপকূলীয় অঞ্চল হিসেবে বাতাসের যে শক্তিটা সেটাও কিন্তু আমরা পাই। তো এই যে পরিবেশকে বিরক্ত না করে যে কাজগুলো, সেই কাজগুলোতে আমরা যারা নতুন প্রজন্ম, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা যেন এই জায়গাটাতে ফোকাস করে। তারাও যদি আগের মতো আমাদের মতোই ভুল করতে থাকে, যে আমাদের আগের জেনারেশন এইভাবেই এগিয়ে গেছে আমরা যাই, তাহলে আলটিমেটলি কিন্তু কোনো না কোনো সময় পরিবেশ তার রিভেঞ্জ নেবে। তো আমি আমার একটা ছোট্ট কথা বলতে পারি যে আমি আসলে মাউন্টেনিয়ার, শখের মাউন্টেনিয়ার। তো আমি যখন এটা ট্রেনিং নিতে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে একটা জিনিস শেখানো হয়েছিল, সেটা হচ্ছে যখনই তুমি পাহাড়ে যাবে, পাহাড়ের বিরুদ্ধে যাবে না। পাহাড় যেখানে নরম সেখানে তুমি নরম করে পা ফেলো, পাহাড় যেখানে শক্ত সেখানে তোমাকে শক্ত করে পা ফেলতে হবে, না হলে তুমি পিছলে যাবে। তো আমার কাছে এই কথাটাই মনে হয় যে এখনকার জন্য ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের ক্ষেত্রে আমাদের এই জায়গাটাকেই করা উচিত, যে জায়গাটায় আমাদের পরিবেশ যেভাবে আছে তাকে সেভাবে থাকতে দিয়ে আমাদের নিজেদের পরিবর্তনটা করা দরকার। মানুষ হিসেবে আমরা নিজেদেরকে পরিবর্তনটা করতে পারি। আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর আংশিক দিতে পেরেছি। না, পুরোপুরি দিতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে। আপনি অনেক তথ্যবহুল আলোচনা করেছেন, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এনেছেন, সেটি হচ্ছে আপনি নিজেকে বুড়ো বললেও তো গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে আপনি তরুণ প্রজন্মের কথা বলেছেন। আসলেই আমাদের তরুণ প্রজন্ম অনেক বড় একটা অংশ জুড়ে রয়েছে। উপকূলীয় এলাকা কিংবা যে কোনো জায়গার জন্যই, যে কোনো পরিস্থিতির জন্যই তরুণ প্রজন্মের যে অবদান, সেটা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। এবং আমাদের বিভিন্নভাবেই তরুণদেরকে আরও অনেক বেশি এঙ্গেজ করা দরকার। তো সেক্ষেত্রে তরুণদের যে স্বেচ্ছাশ্রমের বিষয়টা, আমি এবারে সেই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাইব। আমি একদম যদি প্রথম কথাটাই বলি, তরুণরা আসলে শক্তির উৎস। আমি তরুণদেরকে সূর্য হিসেবে চিন্তা করি। যেমন আমাদের এই পুরো গ্রহমণ্ডলে শক্তির উৎস হচ্ছে সূর্য। তরুণরা কিন্তু তাই। এবং তরুণরা, আপনি যদি বলেন যে তরুণদের স্বেচ্ছাশ্রম, আমি এটাকে আসলে স্বেচ্ছাশ্রম হিসেবে দেখি না। তরুণরা নিজেদের যে শক্তি, সেটার স্ফুলিঙ্গ, যেমন সূর্য স্বেচ্ছাশ্রম দেয় না, সে বাঁচিয়ে রাখে। তরুণরা বাঁচিয়ে রাখে আমাদের। তো তরুণদের যে শক্তি, কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, দেখবেন একটা তরুণ আগে দৌড়ে যাচ্ছে, একটা বয়স্ক মানুষ দৌড়ে গিয়ে ঘরে যাচ্ছে, একটা তরুণ গিয়ে কোনো একজন বিপদাপন্নকে বাঁচাচ্ছে। এটার বিষয়টাই হচ্ছে তরুণদের মধ্যে এই শক্তিটা আছে, মানে তৈরি হয়ে আছে। তো সেই জায়গাটা থেকে আমি যদি বলি যে তরুণদের স্বেচ্ছাশ্রম, সেটাকে আমি এইভাবে বলতে চাই যে তরুণদের যে শক্তি আছে, সেই শক্তিটা, আমরা ছোটোবেলায় পড়েছি, শক্তি কিন্তু কখনো নিঃশেষ হয় না, শক্তি একটা রূপান্তরিত হয়। তো তরুণদের ভেতরের যে শক্তিটা, সেটা আসলে এইভাবে রূপান্তরিত হওয়া, যে কোনো একটা বিপদে ঝাঁপিয়ে পড়া। আমি
ঝাঁপিয়ে পড়ার আগে চিন্তা করবো, আচ্ছা আমার বাসায় ছেলেটা আছে, ওর কী হবে, আমার মাটা বয়স্ক হয়ে গেছে, তার খাবারের কী ব্যবস্থা হবে। তরুণরা এটা চিন্তা করে না, করবেন। এবং সেই চিন্তা না করার জন্যই আমি যদি বলি যে 5ই আগস্টের, সেই চিন্তা না করার জন্যই 5ই আগস্টের মতো একটা ঘটনা ঘটেছে। জি, তো ওই যে শক্তিটা, এই শক্তিটাকে আসলে রূপান্তর করতে হবে, এবং এই শক্তিটাকে রূপান্তর করতে হবে পজিটিভলি। আমি যে যে কোনো শক্তিকে, যেমন অস্ত্র, গুলি, জি, বারুদ, বারুদ আপনি পজিটিভলি কিভাবে ব্যবহার করতে পারেন, আগুন জ্বালিয়ে আপনি ওয়ার্ম মানে গরম উত্তাপ তৈরি করতে পারেন, আবার সেই বারুদ দিয়ে কিন্তু আপনি আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিতে পারেন। তো আপনি কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার উপর, এবং সেটা মূলত আসলে আমাদের উপর। আমরা যারা বয়স্ক আছি, যারা আমরা তরুণদেরকে কোনো না কোনোভাবে পথ দেখানোর চেষ্টা করছি, জি, সেইখানে হচ্ছে তাকে পজিটিভ জায়গাটা দেখানো, যে কোন কাজটা সঠিক। এবং সঠিকের আসলে সঠিকের কোনো মাত্রা নাই। সঠিক জায়গাটা হচ্ছে যে কোন জিনিসটা একটা মানুষকে বিপদে ফেলবে না, আমার কোন কাজটা আরেকজন মানুষকে বিপদে ফেলবে না, জি, এটাই নিশ্চয়ই। আমাকে আসলে চিন্তা করতে হবে। যে কারণ আমি এমন হতে পারে যে আমি একটা ঢিল ছুঁড়লাম, ঢিল ছুঁড়ে একটা আম পারলাম, একটা গরিব মানুষকে দিব, কিন্তু দেখা যাবে যে এই ঢিলটা আরেকজনের মাথায় লাগছে। সো এই যে আমি বুঝে নিলাম যে এই ঢিলটা আরেকজনের মাথায় লাগতে পারে, আমার এই সেন্সটুকুনি দরকার, বাকিটা তরুণ। জি, ধন্যবাদ তারুণ্যের শক্তি নিয়ে এত সুন্দর কথাগুলো বলার জন্য। তারুণ্যের শক্তি যেভাবে কাজ করছে, তারুণ্যের শক্তি কাজ না করলে আমরাও আসলে কাজ করতে পারতাম না, কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেক্ষেত্রে তারুণ্যের শক্তি কাজ করার পাশাপাশি আমরা যেহেতু কমিউনিটি লেভেলে কাজ করতে যাই, সেক্ষেত্রে তারুণ্যের শক্তি কাজ করার পাশাপাশি আমরা কিছু প্রতিবন্ধকতা দেখতে পাই। সেটা আমি যদি খুবই স্বাভাবিকভাবে বলি আপনাকে, সেক্ষেত্রে আমি বলবো যে তরুণরা তো অভিভাবক ছাড়া নয়, তাদেরও অভিভাবক রয়েছে, এবং তাদেরও সব কিছু ম্যানেজ করেই কাজ করতে হয়। এটা এমন কোনো বিষয় আমার কাছে যেটা মনে হয় আর কি, এটা এমন কোনো বিষয় নয় যে আমার অদম্য শক্তি আছে, আমি সবাইকে ইগনোর করে আমি শুধু আমারটাই করে গেলাম। তো এবং এটা যেহেতু উপকূলীয় এলাকা, এবং আমরা বেড়িবাঁধ থেকে শুরু করে আমাদের শ্রোতা ক্লাব বলেন, আমাদের কিশোর কিশোরী ক্লাব, বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, সেক্ষেত্রে আমরা কিছু প্রতিবন্ধকতা দেখতে পাই। তারুণ্যের শক্তি এবং সদিচ্ছা থাকার পরও কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি তাদেরকে হতে হয়। সেক্ষেত্রে আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা আসলে কমিউনিটি লেভেলে কাজ করতে গেলে এই যে তারুণ্যের শক্তি নিয়ে যে তাদের সাথে, কমিউনিটির মানুষের সাথে যে কথা বলবো, আমরা আসলে তাদেরকে কনভিন্স করার যে প্রসেসটা আমরা হয়তো কিছুটা জানি, কিন্তু আপনার কাছে আমি আরেকটু বিস্তারিত জানতে চাইব। থ্যাংক ইউ। এটা খুবই কঠিন একটা ব্যাপার যে একটা মাকে বললাম আপনার মাকে, আপনার ছেলে বা মেয়েটাকে একটু আন্দোলনে যেতে দেন। জি, খুবই কঠিন কথা। বা আপনি আমাকে বললেন যে আপনার ছেলেটাকে আমাদের ভলান্টিয়ার হিসেবে এখন বন্যা হচ্ছে, চলে যেতে দেন। মায়ের মনে প্রথমেই যে আশঙ্কাটা জাগবে সেটা হচ্ছে আমার ছেলেটা তো সাঁতার জানে না। তো ডেফিনেটলি এখানে আসলে কাজটা হয় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। প্রথম কাজটা হচ্ছে আমি মা, আমাকে বুঝতে হবে যে আমার সন্তানের কিছু দায়িত্ব আছে সমাজের প্রতি। দ্বিতীয় কাজটা হচ্ছে আমি মা, আমার সন্তানের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করার জন্য তাকে তৈরি করতে হবে। সেই তৈরিটা করার জন্য আমি আপনার কাছে যাব, সাহায্য নিব, আমি ভাইয়ের কাছে যাব, সাহায্য নিব, আমি দীপোন্নয়ন সংস্থার কাছে যাব, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখান থেকে আমি বুঝবো যে আমার সন্তানটাকে আমি সঠিক মূল্যবোধ দিয়ে তৈরি করতে পারছি কিনা। এবং সেই জায়গাটায় কাজটা হচ্ছে মানে আমরা যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করি তাদের জন্য, যে মাটাকে বোঝানো যে আপনার সন্তান আসলে কোনো না কোনো সময় সেও একদিন মা হবে, সেও একদিন বাবা হবে, এবং তারপরের জেনারেশন আবার একইভাবে তৈরি হবে। তো তাকে তৈরি করার জন্য আগে মাকে বা বাবাকে রেডি করতে